এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এটা আমার ছেলেই না, এই ছেলে মনে হয় হসপিটাল থেকে পাল্টাপাল্টি হয়েছে, নয়তো বাবার পাশে এসে দাঁড়িয়েছে। কেন এসেছে, কোনো প্রয়োজন কি না, বা এমনিতেও তো কিছুই বলতে পারে না। তবে নিজের মনের কথা মনে রেখে রিসান সাহেব রিতকে বলে, মন খারাপ নাকি? না। সত্যি? কেন? মন খারাপ হলে কি ভালো করে দিবেন নাকি? আমি কিভাবে তোমার মন খারাপ ভালো করে দিব? আমার মন ভালো করার ঔষধ আপনার কাছেই আছে। রিসান সাহেব হৃদয় কুচকে হৃদের দিকে তাকায়। হৃদ সেদিকে গুরুত্ব না দিয়ে বলে, আপনি একবার অনুমতি দিয়ে দেখেন, বাকিটা আমি একাই সামলে নেব। রিসান সাহেব অন্যদিকে এবার তাকায়। ছেলে তার কোনো কিছু নিয়ে যে বেশ টেনশনে আছে তা সে বুঝতে পারছে, নয়তো আপনি সম্বোধন তো করতো না। হৃদ কোনো কিছু নিয়ে আপসেট থাকলে এমনটা করে, এটা তার অনেক আগেরই অভ্যাস। রিসান সাহেবকে চুপ থাকতে দেখে হৃদ আবার কিছু বলতে নেয়, কিন্তু তার আগে রাফসান সাহেবও সেখানে এসে দাঁড়ায়। চাচাকে দেখে হৃদ আর তার বাবাকে কিছু বলে না। রাফসান সাহেবই বলে, চাচু বলো তো, এটা কেমন কথা? আমি যখনই কিছু চাই তখনই তোমার ভাই তা না করে দেয় কেন? আমার মতে দেওয়ার মতো হলে ভাই কখনোই না করবে না। দেওয়ার মতোই, কিন্তু তোমার ভাই বুঝতেছে না। তাহলে তুমি নিজের জিনিসটা নিজে নিয়ে নাও, পরে ভাই ঠিকই বুঝবে, দেখবা। বাপ্পা, তুমি একদম আমার মনের কথা বলেছ। হৃদের মুখে বাবা ডাক্তার রাফসান চৌধুরীর কাছে অন্যরকম লেগেছে। যদিও হৃদ কথার পৃষ্ঠে কথাটা বলেছে, তবু তার কথাটা কেন যেন ভালো লেগেছে। তাই সে হৃদকে বলল, তোমার মুখে বাবা ডাকটা সুন্দর লাগছে হৃদ। তুমি চাইলে আমি সবসময় তোমাকে বাবা ডাকতে পারি চাচ্ছু। তোমার যা ভালো লাগে তাই বলে ডেকো। রাফসান সাহেব মৃদু হেসে কথাটা বলল। তার সেই ছোট্ট বদমেজাজি হৃদটা কত বড় হয়ে গেছে। বয়সের সাথে সাথে এখন তার রক্তটা স্বভাবটারও পরিবর্তন হয়েছে। ছোটবেলায় বাড়ির মেয়েগুলোর কোনো একটা ভুল পেলেই হতো তার রাগ। সে বোনগুলোকে মেরে যা তা অবস্থা করত। এই তো দেশের বাইরে যাওয়ার কিছুদিন আগেও আস্থাকে মেরেছে বললে ভুল হবে, এমন মারই দিয়েছে যে মেয়েটা জ্ঞান হারিয়েছিল। তারপর হৃদের রাগ কমেনি। সারা রাত মেয়েটাকে ছাদে বন্দি করে রেখেছিল। রাফসান সাহেবের ভাবনার মাঝেই তার ফোনে কল আসে। সে তাকিয়ে দেখে তার এক কলিগ ফোন দিয়েছে, তাই সে কলটা অ্যাটেন্ড করতে নিচে চলে যায়, কেননা ছাদে গানের শব্দে কিছুই শোনা যাবে না। রাফসান সাহেব যেতেই হৃদ বাবার কাছে গিয়ে দাঁড়ায়। রাফসান সাহেবের কথাটা তার বেশ ভালো লেগেছে, যার দরুন তার মনটাও ভালো হয়ে গেছে। সে রিসান সাহেবের আরো কাছে গিয়ে দাঁড়ায়, ধীরে ধীরে বলতে থাকে, আমার শ্বশুর আব্বাও চায় আমি আমার জিনিসটা আমার করে নেই। অসভ্য ছেলে, লজ্জা করে না এইভাবে নিজের বাবার সাথে কথা বলতে? কি আশ্চর্য, কেন করবে? আমি তো যেটা আমার সেটাই চাচ্ছি। ও, তোমার বাপ দাদার সম্পত্তি না যে চাইলেই পেয়ে যাবে? বাপদাদার সম্পত্তি না হোক, চাচার তো সম্পত্তি। আর চাচার সম্পত্তির উপর যে ভাইটি ছাদের অধিকার থাকে এটা তো জানো নিশ্চয়ই। কথাটা বলে হৃদ বাবার দিকে তাকায়, কিন্তু রিসান সাহেবের মুখে কোনো পরিবর্তন না দেখে হৃদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর অন্যদিকে চলে যায়। হৃদ যেতে রিসান সাহেব বিড়বিড় করে বলতে থাকে, এবার আমি শিওর এই ছেলে আমার না, এই নিশ্চয়ই হসপিটাল থেকে চেঞ্জ হয়ে গেছে। আজই সুমিকে বলে খবর নিব। সবাই পার্লারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আস্থা ভাবলেশহীনভাবে বসে আছে। রায়কা আস্থাকে তাড়াতাড়ি করতে বলছে, যেন তাড়াতাড়ি জামাগুলো ব্যাগে নিয়ে নেয়, তারা এখনই বের হবে। হাতে আস্থা জানায় সে না গেলে কি হবে না, সে যেতে চাচ্ছে না। হাতে তার বোনেরা সবাই রেগে যায়। গতদিনও সে যায়নি, কিন্তু আজ তো তাকে যেতেই হবে। রায়কা এবার বেশ রেগে গেল। মেয়েটার সমস্যা কি, কেন বলছে না? আয়সা, তোর সমস্যাটা কি? আপু, আমার এই সাজসজ্জা ভালো লাগছে না। কেন?
তখন বললাম না? শোন, আমি জানি না তোর সমস্যাটা কি, কিন্তু যাই হোক, সেজন্য নিশ্চয়ই তুই আমার বিয়েটা মাটি করবি না। আমার বিয়ে তো আর তোর প্রতি বছর হবে না, তাই না? রাইকা আর অনেক কিছু বলল। তাতে আস্থা বুঝলো যে সত্যি তো সে কেন বোনের বিয়েটা এনজয় করবে না। যার জন্য মন খারাপ করে আছে সে তো ঠিকই মজা করছে, তার তো একটা বারো খোঁজ খবর নেয়নি। তাই আর 7-5 না ভেবে সেও চলে গেল পার্লারে। বেশ কিছুক্ষণ আগে পার্লার থেকে রাইকারা ফিরেছে। রাইকাকে তার রুমে বসিয়ে রেখেছে, কিছুক্ষণের মধ্যেই তাকে স্টেজে নিয়ে যাওয়া হবে। রাইকাকে আজ ফুল দিয়ে সাজানো হয়েছে। আজ যেন রাইকাকে একটু বেশি সুন্দর লাগছে। হয়তো তার বিয়ে, তাই তার সৌন্দর্য আরো বেশি করে সকলের দৃষ্টিতে পড়ছে। রাইকাকে রুমে বসিয়ে আস্থা যায় নিজের রুমে। তার জুতো জোড়া শাড়িটার সাথে যেন ঠিক যাচ্ছে না, তাই আরেকটু উঁচু জুতা পরতে সে যায় নিজের রুমে। নিজের রুমে ঢুকে দেখে পুরো রুমের লাইট অফ। আস্থাও তাড়াহুড়োতে লাইটটা অন করলো না। জুতো জোড়া নিয়ে খাটের এক পাশে বসে পড়তে নিল, তখনই হঠাৎ করে কেউ একজন সে ওর হাত থেকে জুতা জোড়া নিজের হাতে নিল। সযত্নে সামনে থাকা রমণীকে পরিয়ে দিতে থাকলো। আস্থার বুঝতে বাকি নেই যে কে এই কাজ করছে। নিজের মনের ভেতরে চলতে থাকা হাজারো কথাকে উপেক্ষা করে আস্থা বলল, ছাড়ুন রিত ভাই। রিত মুচকি হেসে বলে, আমি যে কিভাবে বুঝলি? এমনি। আস্থা, তুই আমার উপর কেন অভিমান করে আছিস? আমি অভিমান করিনি। তো কিছু না। দেখ, এমন করিস না। এবার চলে গেলে কিন্তু আর পাবি না। আপনার মতো বহু মানুষ আছে। আমার মতো কাউকে হয়তো ঠিকই পাবি, কিন্তু আমাকে তো পাবি না। চাঁদের পূর্ণ আলোয় চারিদিকে উজ্জ্বলতা মেখে আছে। আকাশে চাঁদের পাশাপাশি বেশ অনেকগুলো তারারও দেখা মিলছে। তারা নিজ আনন্দে মিটিমিটি করে জ্বলছে। চৌধুরী বাড়িতে আজ আলোর সমাহার। পুরো বাড়িটিকে আজ ছোট ছোট মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়িটা আজ নতুন রূপে সেজেছে। আজ যেন বাড়িরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আজ প্রতিটা মেয়ে খুব সুন্দর করে সেজেছে। সচরাচর তেমন শাড়ি কারোরই পরা হয় না, তাই সবাই মিলে ঠিক করেছিল যে হলুদে সবাই একই রঙের শাড়ি পরবে। কথা মতো সবাই তাই করলো। পার্পল কালারের শাড়ি পরলো সবাই। তবে রাইকাকে হলুদ রঙের একটা লেহেঙ্গা পরানো হলো। হলুদে যদি বউয়ে হলুদ রং না পরে তাহলে কি বউ লাগে নাকি? সবাইকে বেশ সুন্দর লাগছে। রাইকাকে স্টেজে এনে বসানো হলো। একে একে সবাই তাকে হলুদ দিতে লাগলো। হৃদয় সব ছেলেদের সাথে মিল রেখেই পাঞ্জাবি পরে আসলো। এসে তার মাথায় রক্ত উঠে গেল, চোখ মুখ সহসা লাল হয়ে আসলো। নিজের হাত দুটো বেশ শক্ত করে মুষ্টিবদ্ধ করলো। দ্রুত হেঁটে আফরা ও আস্থার সামনে দাঁড়ালো। বেশ রাগে মুখে বলল, এখনই নিচে যা। কিন্তু তার কথায় আস্থারও মেজাজ খারাপ হলো। মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল, কি সমস্যা আপনার? সমস্যা আমার না, তোদের। এখনই নিচে যা। না, যাব না। কি? না গেলে কি করবেন? দেখতে চাস? আস্থা এবার কিছু বলার আগে আফরা বলল, একটু চুপ থাক, ভাইয়া কেন বলছে আগে তো শুনি। নুহার শাড়িকে পরিয়ে দিয়েছে। মেঘা মা। আর তোদের দুইটার? পার্লারের আপুটা ভাইয়া, লেট হবে তাই নুহারটা মেঘামা পরিয়ে দিয়েছে। মেঘ চাচির কাছে যা। কেন ভাইয়া? তোদের শাড়ি পরানো একটু সুন্দর হয়নি, যা মেঘ চাচিকে বল ঠিক করে দিতে। দেখলি তো, একই রকম পড়েছি তবুও বলে আমাদেরটা ভালো না। ছি। হৃদের এবার বেশ রাগ হলো। মেয়েটা বেশি বুঝে সব সময়। কে বলেছে ওকে এত বেশি বুঝতে? মাঝে মাঝে তো একটু কম বুঝলেও পারে। এখন সে উত্তরটা দিলেই তো লজ্জায় নিতে পড়বে। অবশ্যই বদমাইশ মেয়েটাকে এখন লজ্জা দেওয়াই উচিত, কিন্তু দেবে না। তার বোনটাও যে এখানে বললেই তার বোনটাও লজ্জা পাবে। হৃদ নিজের রাগকে সংবরণ করে বলল, তোদের শাড়ির এক সাইড দিয়ে ঠিক মতো পরানো হয়নি, দেখ। হৃদ শুধু আস্থা থাকলে হয়তো কথাটা অন্যভাবেই বলল, কিন্তু এখানে তো তার বোনটাও আছে। সে তো আর নিজের বোনের সাথে অশুভ সুলভ আচরণ করতে পারে না। ছেলেরা তো মূলত এমনই হয়। নিজে মেয়েদের সাথে যেমনই ব্যবহার করুক না কেন,
তার বোনের সাথে বাজে আচরণ করতে পারবে না। নিজের বোনের সাথে যে বাজে আচরণ করবে তাকে খুন করতেও ছেলেরা দ্বিধাবোধ করবে না। অন্যের বোন যেমন তেমন, কিন্তু নিজের বোনের প্রতিটা ভাইয়ের কাছে তাদের কলিজা টুকরা। হাফরা হৃদের কথায় নিজের শাড়ি পরাটাকে ভালো করে দেখে বেশ চমকালো। দুজনেরই শাড়ির এক সাইড দিয়ে তাদের প্যাটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আস্থাকে কিছু বলতে না দিয়ে ওর হাত চেপে সুজা নিচে চলে গেল। নিচে এসে মেঘের কাছে গেল, তাকে শাড়ি পরিয়ে দিতে বললে ম্যাগ কিছুক্ষণ তাদের দেখে নতুন করে না পরিয়ে পরা শাড়িটায় ঠিক করে দিল। বেশ কয়েকটা সেফটি পিন ভালো মতো আটকে দিল। শাড়ি পরে আফটারা আবার ছাদে চলে আসলো। আজ চাঁদটা পরিপূর্ণ মনে হচ্ছে। 2 দিন কি 3 দিনের মধ্যেই চাঁদের দেখা পাওয়া যাবে না, বেশ বোঝা যাচ্ছে। নতুন করে সেই সরু রেখার মতো যে চাঁদটা তাকে দেখা যাবে, হয়তো এটা তারই আগমন হবে। ম্যাঘ এ বিয়ের আমেজ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে শাড়ি পরা শুরু করেছে। মূলত সুমি বেগমই তাকে বলেছে শাড়ি পরতে। বাড়িতে অনেক মুরব্বীরাই আসবে, সে বাড়ির বউ, তাকে যেন বউই লাগে। তাই সুমি বেগম তাকে শাড়ি পরার কথা বলেছে। ম্যাঘও তার কথা ফেলেনি, শাড়ি পরেছে প্রতিদিন। মেঘের এই শাড়ি পরায় যেন রিজওয়ান বারবার ঘায়েল হয়ে যাচ্ছে। সে তো মেঘের এই সৌন্দর্য আগে কখনো দেখেনি। নিজের বউটা যে এত সুন্দর তা তো সে জানতই না। রিজওয়ান বারবার শুধু তার বউকেই লুকিয়ে দেখে যাচ্ছে। মেঘ বেশ বুঝতে পারছে যে তাকে রিজওয়ান বারবার সুযোগ পেলে আর চোখে দেখছে। হয়তো এটা মেয়েদের এক অদ্ভুত ক্ষমতা, যখন তাদের কেউ লুকিয়ে দেখে তারা ঠিক টের পেয়ে যায়। মেঘের ক্ষেত্রেও তাই হলো। রিজওয়ান তাকে দেখছে এটা বুঝতেই মেয়েটা বেশ লজ্জায় পড়ে গেল। এই কয়েকদিনে তাদের দুজনের মধ্যকার সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। ম্যাগ বুঝতে পারে রিজওয়ান যে তাকে ভালোবেসে ফেলেছে। শুধু ম্যাগ নয়, এই বাড়ির প্রতিটি মানুষই তা বেশ উপলব্ধি করতে পারে। ম্যাগ রিজওয়ানকে তাদের কাজ করতে বলেছে। রিজওয়ান ঠিক তার পরের দিনই রিসান সাহেবের সাথে কথা বলে তিনিও জানায় রাইকার বিয়েটা শেষ হলে সে যেন তাদের অফিসে জয়েন করে। অনেকেই রাইকাকে হলুদ লাগিয়ে দিয়েছিল। তখনই রিজওয়ান এসে ম্যাগকে বলে তারা দুজন একসাথে গিয়ে রাইকার গায়ে হলুদ দিবে। ম্যাগ তার কথায় সম্মতি দেয়। দুজন গিয়ে রাইকাকে হলুদ দিয়ে স্টেজ থেকে নামলো। স্টেজ থেকে নামতে রিজওয়ান ম্যাঘের কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে বউ লাগছে, আমার বউ। চারিদিকে গানের শব্দে মামা করছে, তেমন কিছুই শোনা যাচ্ছে না, কিন্তু রিজওয়ানের ফিসফিস করে বলা কথাটা ম্যাগ কেমন করে যেন ঠিক বুঝে ফেলল। মেয়েটার মুখশ্রী পুরো লাল হয়ে গেল লজ্জায়। রিজওয়ান তা দেখে বাঁকা হেসে তার গালে আলতো একটা উষ্ণ পরশিকে চলে গেল। সে চলে গেলেও মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। তার তো এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, যা সে চাইছে ভুলের স্বাভাবিক হতে সবার সামনে, কিন্তু পারছে না। হৃদ নিচে ছিল, রাতে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে। বুদ্ধিটা ছিল হৃদেরই। সে জানালো অন্য খাবারের ঝামেলা বেশি হবে, তাই বিরিয়ানিটাই সহজলভ্য হবে। তাছাড়া কম বেশি সবাই বিরিয়ানিটা পছন্দ করে। হৃদের কথা মতোই বিরিয়ানি রান্না করা হলো। হৃদ নিচে সেখানে ছিল, বাবরচিদের সাথে কথা বলছিল। তাদের সাথে কথা বলে সে ছাদে আসে, এসে বাবার পাশে বসে। রিসান সাহেব মুচকি হাসে। ছেলে তার যে বেশ বড় হয়ে গেছে তা সেই কয়দিনে বেশ বুঝতে পারলো। আগের মতো হুটহাট মাথা গরম করে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো হৃদ এখন আরো ধৈর্যশীল হয়েছে, যা বারবার বাবাকে মুগ্ধ করছে। আব্বু, মেয়ের বিয়ের তো দিচ্ছ, এবার ছেলেটার নিয়েও একটু ভাবো। ছেলে ভালো হলে ঠিকই ভাবতাম। তুমি কি ইনডিরেক্টলি বলতে চাচ্ছ আমি বাজে? না তো ডিরেক্টলি বললাম, কেন বুঝনি? হৃদ একটু চুপ থাকলো। তার জবাবটা যথাযথ না হলে সে শান্তি পাবে না। একটু ভাবার পর বাঁকা হাসি দিয়ে বলল, কি আর করার বলো, বাপ চাচার মতোই তো হয়েছি, একই বংশের কিনা বলো। মানে কি বলতে চাচ্ছ? ওমা, তুমি মাকে ভালোবেসে বিয়ে করলা, আর তোমার ভাই তো একাই তার বউ ভাগিয়ে আনলো, আর একজন তো বিয়েই করবে না, যেই জোর করে করানো হলো। হোমা, দেখি এখন বউ ছাড়া কিছুই বোঝে না, খালি বউয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সবই তো দেখি, তাই না? তুমি অসম্ভব বদমাইশ একটা ছেলে। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তা শেখোনি।
শিখবো কি করে? আপনারা তো শেখাননি আমাকে। উফ, যাও ছেলে এখান থেকে। তুমি ঘ্যান ঘ্যান করো না আমার কাছে এসে। আমি তো করবই। কেন এমন করছো? কি চাই তোমার? আমার তো একটাই চাওয়া। ভালো কিছু চাও, ঠিক পাবে। তুমি কি ওকে ভালো না বলছো? তুমি অন্য কিছু চাও। আব্বু, হুম। আমার জীবনের শেষ 1 মিনিটেও যদি বলো কি চাই, আমি তখনও বলবো। আমার জীবনের শেষ 7 সেকেন্ডেও আমি আস্থাকেই চাই। 60 সেকেন্ডের জন্য হোক, তবুও আমার হোক আব্বু। রিসান সাহেব ছেলেটা এমন পাগল কেন মেয়েটার জন্য সে বুঝতে পারে না। সে কি বলবে এই ছেলেকে? তার ছেলের কথার পৃষ্ঠে সে কিছু না বলে বড় এক শ্বাস ত্যাগ করল। নুহা, আফরা আর আস্থা একসাথে দাঁড়িয়ে আছে। তারা কিছুক্ষণ আগেই রায়কাকে হলুদ দিয়ে এসেছে। বসে বসে ছবি তুলছে আর এই কথা সে কথা বলে হাসাহাসি করছে। আস্থা নিজেকে বেশ স্বাভাবিক রেখেছে। আজ রিতকে ইগনোর করলেও বাকিদের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। আস্থার মামা বাড়ি থেকে আজ তার মামা মামি মামাতো ভাই এসেছে। আস্থার একটাই মামাতো ভাই, নাম তার শাকিল। দেখতে বেশ সুদর্শন। নুহার সাথে বেশ হেসে হেসে কথা বলেছে। তার সাথে বেশ ভাব হয়েছে। নুহা আফরা আর আস্থাকে উদ্দেশ্য করে বলল, জানিস ওই ভাইয়াটা খুব ভালো। কোন ভাইয়া? ওই যে শাকিল ভাইয়া, জানিস উনি অনেক ভালো। ঘোড়ার ডিম। কেন? আজ ভাইয়া কাল ছাইয়া, পরশু দিবে তোরে খাইয়া, আর তরশু তুই কানবি তাতা থাইয়া। কি সব কথা এগুলো? কোথা থেকে শিখিস তুই? ফেসবুক বইন, ফেসবুক। তুই আমাকে নিয়ে বাজে কথা বললি আফসার বাচ্চা। আমার ভাইয়া কিন্তু তেমন না রে। আরে মজা করে বলছি তো। আফরাদের কথার মাঝে নিহান এসে সবাইকে খেতে ডাকলো। তারপর ওদের তিনজনের কাছে আসলো, বলল, কিরে খাবি না তোরা? যা তাড়াতাড়ি। নিহানের কথায় আস্থা নুহা চলে গেল তাদের পেছন পেছন। আফরাও পা বাড়ালো, কিন্তু সে যেতে পারলো না। নিহান তাকে ডাক দিল। এতে তিনজনই তার দিকে তাকালো। নিহান মুখে হাসি রেখে বলল, নুহা, আস্তা, আরফা, এদিকে আয়, তোর সাথে একটা কথা ছিল। আফরা তার কাছে এসে দাঁড়ায়। ততক্ষণে ওরা দুজন চলে যায়। নিহান নিজের পাঞ্জাবের পকেট থেকে একটা গাজরা বের করে সযত্নে আফরার হাতটা নিজের হাতে নিয়ে তাকে পরিয়ে দিতে দিতে বলল, ওরা 2 হাতে চুরি পড়েছে, কিন্তু তুমি কেন পরনি? এমনি। হাতটা খালি খালি লাগছে, তাই এটা পরিয়ে দিলাম। হুম। এখন সুন্দর লাগছে। আস্থা ও নুহা এসে চেয়ারে বসে। হঠাৎ আস্থার ফোনে নোটিফিকেশন আসে। আস্থা ফোনের দিকে তাকালেই দেখে ফোনের চার্জ নেই, তাই নোটিফিকেশন এসেছে। নুহাকে বসিয়ে সে যায় তার ফোনটা চার্জ দিতে। নিজের রুমে আসে সে। তখনও তার রুমের বাইরের মরিচবাতিগুলোর আলোতে বেশ সুন্দর লাগছে। রুমের ভেতরের সব কিছু স্পষ্ট দেখা না গেলেও মরিচবাতির আলোতে মোটামুটি সে তার চার্জারের কাছে যেতে পারবে। আস্থা আবার এমনিতেও একটু কিপটে টাইপের মেয়ে। কিপটেও বলা যায় না, অযথা অপচয় করাটা তার পছন্দ না। সে এমনিতেও কারেন্ট বিলের জন্য রুমের লাইট বন্ধ করে রাখে। সবাই যখন বসার রুমে বসে কথা বলে সে উঠে গিয়ে সবার রুমের লাইট ফ্যান বন্ধ করে সে তাদের সাথে বসে গল্প করে। আস্থার এই স্বভাবটা কিছুটা আফরাও পেয়েছে, কিন্তু রায়কা ও নুহা ওদের ব্যতিক্রম। আস্থা আজও তার স্বভাবের ব্যতিক্রম হলো না। মোটামুটি দেখা যাচ্ছে দেখে সে লাইট না জ্বালিয়ে ফোনটা চার্জে দিল। ফোনটা টেবিলে রেখে ঘুরতে এক বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষের সাথে ধাক্কা খেলো। মাথা তুলে তাকাতেই হৃদ ওর 2 বাহু ধরে পাশের দেয়ালের সাথে আস্থার পেট ঠেকে দাঁড়ালো। আস্থা ছোটাছুটি করতে চেষ্টা করছে, কিন্তু সে কি হৃদের সাথে পারে না। তাই তার সকল চেষ্টায় বৃথা গেল। আস্থা কাঁপা কাঁপা গলায় বলল, কি চাই আপনার? যা চাই তা তোর থেকে নিতে হবে না, সময় মতো নিজেই আদায় করে নেব। তাহলে এখানে কি করছেন? হৃদ কিছু বলল না। নিজের হাতে করে আনা হলুদের বাটিটা আস্থার সামনে ধরে বলল, আমায় হলুদ দিবি না? আমি কেন দিব? যান মিমাপুকে গিয়ে বলুন দিতে। ওকে বলার হলে তোর কাছেই যেতাম, তাই না? দিবি নাকি সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকবি? আস্থা জানে ছেলে চাইলে তাকে এভাবে সারা রাত দাঁড় করিয়ে রাখতে পারে।
তাই নিজের কাপা কাপা হাতে কিছুটা হলুদ নিয়ে হৃদের গালে লাগিয়ে দিল। হৃদের ঠোঁটের কোণ প্রসারিত হলো, সে বেশ কিছুক্ষণ হাসল। আস্থা অবাক নয়নে ছেলেটার হাসি মুগ্ধ তার সহিত দেখল। আচমকা হৃদ তার গালটা আস্থার গালে লাগিয়ে দিল, লাগিয়ে একটু ঘষা দিল, এতে করে তার গালের হলুদও আস্থার গালে লেগে গেল। আস্থা এতে কিছুটা কেঁপে উঠল, তবে আনন্দ সহিত হৃদ অনুভব করলো। তাকে এভাবে নার্ভাস দেখে হৃদ আরও একটু মুহূর্তটাকে উপভোগ করে নিতে চাইল। তাই বাটি থেকে কিছুটা হলুদ নিয়ে আস্থার শাড়ির ভেতরে হাত দিল, তার কোমল চিকন কোমরে সযত্নে হলুদটা লাগিয়ে দিল। হাতে মেয়েটার বুকের ঝুঁকপুকানি বেড়ে গেল, হাত পা যেন অবশ হয়ে আসলো, দম নিতেও সে ভুলে গেল। এ সময় দাঁড়িয়ে থাকাটা যেন দায় হয়ে পড়লো, কেননা দাঁড়িয়ে থাকার শক্তিটুকু যেন মেয়েটার মধ্যেও নেই। বড় বড় চোখ করে হৃদের দিকে তাকিয়ে, যা বাইরের নিয়ন আলোতে বেশ বুঝতে পারছে হৃদ। আস্থার ঠোঁট দয়ের মধ্যেও ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। অবাক বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদ বেশ উপভোগ করছে ব্যাপারগুলো। এবার তার চলে যাওয়া উচিত, নয়তো মেয়েটার শ্বাস বন্ধ করে মরেই যাবে। তবে যাওয়ার আগে আর একটু কিছু তো তার করা উচিত, তাই না? তাই সে ঘুরে গিয়েও আবার এসে আস্থার গালে টুস করে একটা চুমু দিয়ে চলে গেল। আস্থা বোকার মতো হাঁক করে হৃদের যাওয়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। হৃদ যেতে যেতে বলল, শ্বাস নে, নয়তো মরে যাবি। হৃদ চলে যেতে আস্থার চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হয়, তা নিজের নরম হাতে মুছে বিড়বিড় করে বলতে থাকে, এত দূরে থাকি আপনার থেকে, তবুও দূরে থেকে নিজের মায়ায় জড়িয়ে রাখেন আমায়। কি সাংঘাতিক পুরুষ আপনি। সবাইকে খাবার দেওয়া হয়েছে, যে যার মতো করে খাচ্ছে। হৃদ বাবাকে এসে বলল তার কিছু লাগবে কিনা, রান্না কেমন হয়েছে। রিসান সাহেব ছেলের প্রতি উত্তরে বললেন, ভালো হয়েছে, তবে একটু বেশি এলি হয়ে গেছে। সমস্যা নেই, এবছর তো আমারও বিয়ে হবে ইনশাল্লাহ, তখন না হয় মন পেট দুটো ভরেই খেও। রিসান সাহেব চোখে রাগী ভাব এনে ছেলের দিকে তাকালো। এ ছেলের মাথা গেছে, এমন নির্লজ্জ ছেলে তার কিভাবে হলো সে বোঝে না। রিসান সাহেবের চোখে দেখে যা বোঝার তার হৃদ বুঝে গেছে। হা হা করে একটু হেসে বাবার থেকে দূরে সরে গেল। দূরে গিয়ে হাফ ছেড়ে বলল, আমার যে একটা বউ দরকার, বাপটা যে কেন বুঝে না তা আমি বুঝি না। চারিদিক দিয়ে গানের শব্দে কিছু শোনা যাচ্ছে না। যারা কথা বলছে একে অপরের সাথে, সবাই চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে। অন্য সময় হলে নিঃসন্দেহে ঝগড়া হচ্ছে, এটা বলা যেত। কিন্তু কিছু কিছু মানুষ তো নিজেরা মিলে নাচানাচি করছে, মনে হচ্ছে এক একজন পাগল হয়ে গেছে। এসব আজ গবি কথা মনে মনে ভেবে হাসছে নুহা। সে এক একজনের মুখভঙ্গি দেখছে আর নিজে নিজেই হাসছে। নুহা একা বসে থাকলে তার মাথা আজগবে চিন্তা করতে শুরু করে দেয়। মেয়েটা একটু বোকা, চঞ্চল, কিন্তু নিঃসন্দেহে ভালো মনের মানুষ, সবার সাথে ভালো ব্যবহার করবে। নুহা যখন মানুষের কর্মকৃতি দেখছিল আর হাসছিল, তখনই আস্থা এসে তার পাশে বসে। আস্থাকে দেখে নুহা বলে, কিরে, তখন তোমাকে হলুদ লাগাতে দিলি না, আর এখন নিজেই লাগালি? আমি লাগাইনি। কথাটা বলে নিজের হাত দিয়ে আস্থা হলুদ মুছতে লাগলো। মেয়েটা তখন এতটাই অবাক হয়েছিল যে তার সাথে কি হয়েছে তা ঠিক ঠাহর করতে পারেনি। তাই তখন গালে হৃদের লাগিয়ে দেয়া হলুদটা না মুছে সে ছাদে চলে এসেছে। আস্থা হলুদ মুছতে মুছতে আশেপাশে তাকাচ্ছে। তখন তার চোখ আটকায় এক বজ্জাত পুরুষের দিকে, যে তার দিকেই তাকিয়ে হাসছে। এটা যে তাকে জ্বালানোর জন্য সে করেছে তা বেশ বুঝতে পারছে আস্থা। নিজের মনে মনেই বলছে, আপনি এমন কেন হৃদ ভাই? একটু লজ্জা নেই আপনার? আপনি তখন আমার সাথে কেন এমন করলেন? আপনি কি বুঝতেন না যে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না? তবুও রাগ না করে কি সব করছেন আমার সাথে? নিজের ভাবনার মাঝে ব্যাঘাত ঘটতে সে হৃদের দিকে থেকে চোখ সরে নিল। আস্থার সামনে আফরা সে দাঁড়িয়েছে। সে দেখে হৃদ ও আস্থা একে অপরের দিকে তাকিয়ে। আফরার উপস্থিতি বুঝতেই আস্থা চোখ নামিয়ে নেয়। আস্থা চোখ সরে নিলে হৃদও পাশে তাকিয়ে দেখে তার বোনটা তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে কিছুটা লজ্জা পেল ভাইকে ধরে ফেলে।
তাই ও হাসি বন্ধ করে তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করলো। 3 বোন বসে আছে আর সামনে নাচানাচি করা ছেলে মেয়েগুলোকে নিয়ে গবেষণা করছে। এটা মেয়েদের জন্মগত অধিকার। কে কি করলো, কাকে কেমন লাগলো, এগুলো যে মেয়েদের স্বভাব না তারাও করে ফেলে যখন একসাথে কয়েকটা মেয়ে থাকে তখন। এই যে ওদের 3 জনের কারোরই এই ধরনের কোনো অভ্যাস নেই, তবু ওরা করছে। আফরা কথা বলতে বলতে হঠাৎ তার চোখ যায় আস্থার প্যাটের দিকে। সেখানে হলুদ লাগানোর ছাপ স্পষ্ট। নিজে নিশ্চয় লাগায়নি, আর তাকে একজন ছাড়া যে অন্য কেউ ছোঁয়ার সাহস করবে না এতদিনই আফরা বুঝে গেছে। আফরা আস্থার কানে কানে ফিসফিস করে বলল, কি রে, এত কিছু হয়ে গেল বললিও না। কি হয়েছে? এই যে যেখানে সেখানে অন্যজনের হাতে হলুদ লাগাস। এবার আস্থা তাড়াতাড়ি শাড়িটাও একটু ঠিক করলো। তখন তো ঠিক করেছিল, কিন্তু যেহেতু সে শাড়ি সচরাচর পরে না, তাই সে ঠিক করলেও তা আবার নষ্ট হয়ে যায়। আস্থা তাড়াহুড়ো করে ঠিক করতে করতে মুখ ফসকে বলে ফেললো, বাজে বলছি না, অন্য কেউ না, তোর ভাই কর। আমি জানতাম। পাশ থেকে নুহা বলে, তোরা কি নিয়ে কথা বলছিস রে? না, তেমন কিছু না। ওদের কথার মাঝেই মেয়ে এসে হাজির। আফরার হাত ধরে টানাটানি শুরু করে দেয়। কি হচ্ছে কি আপু, এমন করছো কেন? কি সমস্যা তোমার? তুই তো আমার সাথে কথাই বলিস না, চল ছবি তুলি। এখন না আপু, মাত্র খেলাম, এখন হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে না, একটু পরে না হয়? না, তুই আমার সাথেই কেন এমন করিস, চল না। আফরা যা না, এত করে বলছে। আচ্ছা চলো। এখন কেন? ও বলল তাই? আমি যে এতক্ষণ বললাম। ওর জন্য না আপু, ভাবলাম তুলে এসে বসি। মিম আসতে আস্থা মাথাটা নিচু করে ফেলে। এই মেয়েটাকে সে সহ্য করতে পারছে না, তাই যেন এখান থেকে চলে যায়। তাই আফরাকে ছবি তোলার কথাটা বলল। তবে মিমকেও আজ সুন্দর লাগছে, তাই আস্থা বলল, তোমাকে সুন্দর লাগছে আপু। ধন্যবাদ, তোমাকেও মোটামুটি ভালোই লাগছে। কই না তো, ওকে বরং অনেক বেশি ভালো লাগছে। আফরার কথা একটু ভেঙচি কাটলো মিম। এই মেয়েকে নিয়ে বেশি বেশি যত্তস্ব পাদীক্ষেতা। মিম আফরাকে বলল, সবার চোখে তো আর সবাইকে একরকম সুন্দর লাগে না, তাই না? আমার তো ওর থেকে তোকে বেশি ভালো লাগছে না? লাগতেই পারে আপু, কিন্তু এভাবে বলার কি আছে? আমি এত লুকোচুরি করতে পারি না, সবাইকে সত্যিটা বলতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আফরা এবার বেশ রেগে গেল। এবার মেয়েটাকে একটু কিছু বলতেই হবে, কিন্তু সে পারল না। আস্থা বলল, আপু ঠিক বলেছে, আফরু চুপচাপ যা আপুর সাথে। রিসান সাহেব তার কলিগ ও আশেপাশে যারা থাকতো তাদের সাথে কথা বলছে। সুমি বেগমের চোখে পানি টলমল করছে, কিন্তু হয়তো এটা কষ্টের নয়, বরং সুখের পানি এসেছে চোখে। দেখতে দেখতে তার মেয়েটা এত বড় হয়ে গেল কেমন করে সে তো বুঝতেই পারল না। তার মনে হয় এই তো 1 সপ্তাহ আগে রাইকা নতুন করে হাঁটতে শিখলো। 1 পা 2 পা করে হাঁটে, আবার থেকে থেকে পড়ে যায়, ব্যথা পায়, কান্না করে বলে, আমি বাতা পাশি মা। আর আজকে না সেই মেয়েটারই বিয়ে। ভাবতেই কেমন লাগে। দিন কিভাবে চলে যায় বোঝাই যায় না। নিজের চোখের পানি মুছে সুমি বেগম নাফিসা বেগমের কাছে যায়। মেয়েটার ভাইয়ের সাথে আজ বহু বছর পর তার দেখা হয়েছে। তারা তো ওর সাথে তেমন কথা বলতো না। নাফিসা বেগমের মা বাবা নেই। ছোট থেকেই তার ভাই তাকে নিজের সন্তানের মতো করে বড় করেছে। তাই সে চেয়েছিল নাফিসা বেগমকে তার এই চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে, যেন তার ছোট্ট বোনটা সারা জীবন তার চোখের সামনেই থাকে। তার চাচাতো ভাই তাদের সাথে বিজনেস করে, তাই বোন চোখের থেকে দূরে যাবে না। কিন্তু তার এই ভাবনাকে 1 বালতি পানি ঢেলে দিয়ে ছিল রাফসান সাহেব। তিনি নাফিসা বেগমকে ভালোবাসতেন। প্রথমে নাফিসা বেগম তাকে ইগনোর করলেও পরবর্তীতে সে নিজেও তাকে ভালোবেসে ফেলে। কিন্তু নাফিসা বেগমের ভাই তা মানে না, জোর করে নাফিসাকে তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চায়। আর তখনই ঘটে অঘটন। রাফসান সাহেব নাফিসা বেগমকে নিয়ে পালিয়ে যায়। বিয়ে করে ফেলে দুজন। বিয়ের কথা নাফিসা বেগমের ভাই জানতেই তার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। তার শেষ কথা ছিল যে, তোকে সব সময় নিজের কাছে ডাকতে চেয়েছিলাম, কিন্তু তুই তা চাসনি। যেহেতু চাসনি, তাই তোর ইচ্ছাই সফল হোক।
তোর এ মুখ যেন আর কখনো না দেখি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কখনো তোকে যেন চোখের সামনে না দেখি। নাফিসা বেগম সেদিন অনেক কেঁদেছিলেন, কিন্তু তার কান্নায় তার ভাইয়ের মন গলেনি। কিন্তু বিয়ের কয়েক বছর পর যখন আস্থা হয়, তখন সে খবর পাওয়ার পর বোনকে দেখতে আসে। তখন থেকে কথা হয়, তবে বেশি না, কোনো প্রয়োজন ছাড়া তারা কথা বলে না। নাফিসা বেগমের কাছে সুমি বেগম আসে, এসে দেখে সে তার ভাবের সাথে বেশ গল্প জুড়ে দিয়েছে। পাশে বসে ম্যাঘ, রাবেয়াও তাদের সঙ্গ দিচ্ছে। তার দেরি না করে সেও তাদের সঙ্গী হতে চলে গেল। নাফিসা বেগমদের গল্পের মাঝে আগমন হয় নুহার। মেয়েটা বেশ কষ্টে আছে বোঝা যাচ্ছে। তাকে এমন দেখে রাবেয়া বেগম বললেন, কি হয়েছে মা? আম্মু, আমার পেটে অনেক ব্যথা করছে। কি? কেন? পেট খারাপ করেছে। কথাটা বলেই নুহা কান্না শুরু করে দেয়। উপস্থিত সকলে বিচলিত হয়ে পড়ে। মেয়েটার পেট হয়তো অনেক ব্যথা করছে, তা না হলে এভাবে কান্না করে? সুমি বেগম নুহাকে বলে, স্যালাইন আছে, রাইকার রুমটা খালি, যাও, আমি নিয়ে আসছি। জি। নুহা রাইকার রুমে শুয়ে থাকে। তখনই আফরা স্যালাইন নিয়ে আসে। সুমি বেগমই তাকে পাঠিয়েছে। নুহা পেটে হাত দিয়ে শুয়ে আছে। ওকে দেখে আফরা বলে, কি রে, কি খেলি যে এমন হলো? কিছুই না, বিরিয়ানিতে মনে হয় ঝামেলা ছিল, না হলে কেন এমন হলো? বাজে বলিস না, আমরা সবাই খেয়েছি। কই, আর তো কারো হলো না? এখন না, হোক ভবিষ্যতে দেখিস। মানে আরো রাত হোক, তখন হবে। এখনো তো হজমও হয়নি কারো ভালো মতে। তুই তো মনে হয় ভবিষ্যৎ খুব ভালো দেখতে পারিস। পারি তো। আমি সবারটা পারি না, কিন্তু তোরটা পারি। উৎসুক হয়ে নুহা জানতে চাইলো, এই বল না, কি দেখিস? বলবো? চোখ বন্ধ কর। কেন? কর না। করলাম। কি দেখিস? কিছুই না, অন্ধকার। এটাই তোর ভবিষ্যৎ। নুহা রাগে চোখে আফরার দিকে তাকায়। আফরা তখন খিলখিল করে হাসে। হাসতে হাসতে বলে, চুপচাপ খেয়ে রেস্ট নে, আমি চাই। আফরা হাসতে হাসতে চলে যায়। যা নুহার কাছে অসহ্য লাগে, তাই দাঁত চেপে ধরে বলতে থাকে, তোর জীবনেও বিয়ে হবে না, দেখিস। হলেও বজ্জত ব্যাটার সাথে হবে, যে তোর চুল ধরে টানবে, দেখিস শয়তানি। মিমকে বেশ কিছুক্ষণ যাবৎ আস্থা লক্ষ্য করছে। মেয়েটা কেমন করে বারবার হৃদ ভাইয়ের সাথে ঘেঁষাঘেঁষি করছে। আস্থার মন প্রচন্ড খারাপ হলো। মেয়েটা মনে হচ্ছে তাকে দেখে বেশি করে আরো হৃদের সাথে হাসাহাসি করছে। এক প্রকার কথা বলতে বলতে তারা হাসাহাসি শুরু করে দেয়। সেখানে অনেকেই ছিল, কিন্তু মিম বারবার কথার ছলে হৃদকে টাচ করছিল, যা দেখে আস্থার যেন বুকের ভেতরে ঝড় বয়ে গেল। সে নিজেকে আর সামলাতে পারছে না। এক হাতের উপর আরেক হাত রেখে চাপ দিতে ঠুস করে হাতে পড়া কাচের চুরির মধ্য থেকে কয়েকটা ভেঙে আস্থার হাতে গিয়ে বিঁধে। না চাইতেও ও চোখের পানি টুপটুপ করে পড়তে থাকে। তবে এটা বোধহয় শারীরিক ব্যথার জন্য নয়, বরং মনের ব্যথার জন্যই পড়ছে। সবাই মেহেদি দিচ্ছে, কিন্তু আস্থা দিচ্ছে না। কেউ জোরও করেনি, এখন ছোটদের দিয়ে দিচ্ছে, বড়রা না হয় একটু পরে দিবে। আস্থা কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনাটায় বেশ ভীতস্ত হয়ে আছে। কিছুক্ষণ আগে আফরা এসে দেখে আস্থার হাত দিয়ে রক্ত পড়ছে, কিন্তু আস্থার সেদিকে খেয়ালই নেই। সে হাতের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। আফরা তাড়াতাড়ি তার হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয় কয়েকটা। আফরা আসার আগে তার হাতের অবস্থা দেখে আস্থার মামাতো ভাই শাকিল আসে আস্থার কাছে। চেপে ধরে আস্থার হাত বেশ বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? কিভাবে হলো এমন? ইস, কত রক্ত পড়ছে হাত দিয়ে। ভাইয়া টেনশন করবেন না, চুড়ি খুলতে গিয়ে ভেঙে গেছে, ঠিক হয়ে যাবে। চলো, আমি তোমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। প্রয়োজন নেই ভাইয়া। কি বলো প্রয়োজন নেই? চলো তো। কথাটা বলে আস্থার ঘাড়ে হাত দিয়ে ওকে নিয়ে নিচে চলে যেতে নেয়। তখনই হৃদ এসে দাঁড়ায় দুজনের সামনে। তার চোখে যেন আগুন ঝরছে। দৃষ্টি শাকিলের হাতের দিকে স্থির। তার মনে হচ্ছে হাতটা ভেঙে দিলে সে একটু শান্তি পাবে। হৃদের মাথায় বিভিন্ন কথা ঘুরপাক খাচ্ছে। কেন এই ছেলেটা এসেছে ভালো কথা, ওর যেহেতু কাজিন কথা বলতে পারে, কিন্তু তাই বলে গায়ে স্পর্শ করবে, এটা সে কিভাবে সহ্য করবে? এটা তো হৃদ কখনো সহ্য করতে পারবে না। হৃদের ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। এই মেয়েটা মনে হয় তার হাতে খুন হতে চায়। নয়তো কেন একটা ছেলে যতই ওর ভাই হোক না কেন, আপন ভাই তো আর না।
তাহলে কেন ওকে স্পর্শ করতে দিল? হয়তো তেমন কোনো স্পর্শ নয় এটা, কিন্তু হৃদ তো তা মানতে পারছে না। মেয়েটা কিভাবে এখনো ওর হাতটা নিজের থেকে সরাচ্ছে না। আস্থা কিছুক্ষণ হৃদের দিকে তাকিয়ে থাকে, চোখ নামিয়ে আস্থার সামনে যেতে নিলে হৃদ কর্কশ শব্দে বলে, শাকিল, তুমি যাও, আমি দেখছি। কিন্তু কোনো কিন্তু না, তুমি এ বাড়ির মেহমান, তাই প্লিজ গিয়ে এনজয় করো। শাকিলও আর কিছু বলে না। যতই হোক হৃদ তার বড়, তাছাড়া এই বাড়ির তেমন কিছুই সে চেনে না। আবার হৃদ আস্থার ভাই হয়, এই ভেবে শাকিল চলে যায়। সামনে এসে দাঁড়া। নিচে যাব। এদিকে আয়। একটু ধমক দিয়ে হৃদ কথাটা বলে। এত জোরে ধমক দেওয়ায় আস্থা কিছুটা কেঁপে ওঠে। কাঁপা কাঁপা পায়ে সে হৃদের সামনে দাঁড়ায়। নিজের রাগ কন্ট্রোল করাটা বেশ কষ্টকর হচ্ছে হৃদের কাছে। সে চাইলেই পারছে না নিজের রাগকে দমন করতে, তাই হঠাৎ করে আস্থার কেটে যাওয়া হাতে শক্ত করে চাপ দিয়ে ধরে। ফলস্বরূপ আবারও কিছু চুড়ি ভেঙে গিয়ে আস্থার হাতে গিয়ে বিঁধে, সাথে হৃদের হাতেও গিয়ে লাগে, যার জন্য তার হাত দিয়েও কিছুটা রক্ত পড়ে। হৃদের সমস্ত কাণ্ড দূর থেকে রিসান সাহেব দেখেন, নিজেও যেতে পারছে না। গেলে মেয়েটা ইতস্তত বোধ করবে, নিজেও খানিকটা লজ্জায় পড়বে, কেননা তার ছেলের মুখের ভাষা তো আবার ঠিক না, কি বলতে কি বলে ফেলে। তাই হৃদকে এসে দূর থেকেই ডাক দেয়। রিসান সাহেবের ডাকে আস্থার চোখ মুখ কাচুমাচু করে ফেলে, যা দেখে হৃদ হাত ছেড়ে দিয়ে একটু ধাক্কা দেয়, কিন্তু হালকা ধাক্কা, তাই আস্থা পড়ে যায় না, টাল সামলে নিতে পারে। বাবার দিকে হৃদ পা বাড়ায়, যা দেখে রিসান সাহেব আফরাকে ডাক দিয়ে বলে আস্থার কাছে যেতে। আফরা রুমে নিয়ে গিয়ে ওর হাতে ওয়ান টাইম লাগাতে লাগাতে বলে, কিভাবে এমনটা করলি? তোর ভাই তো। চুপ, তুই কিছু না করলে ভাইয়া এমন কাজ করতো না। তোর ভাই তোর হবু বউয়ের সাথে আমার সামনে ঘেঁষাঘেঁষি করছিল, আমার সহ্য হয়নি তাই। হবু বউ মানে? জানিস না? না, কি হয়েছে বল। চুপ থাকিস না, বল। ওই দিন। কোন দিন? আপুর প্রি ওয়েডিং পার্টি যেদিন হলো, ওই দিনেই তো বললো যে মিম আপুর সাথে হৃদ ভাইয়ার বিয়ে ঠিক, রায়কাপির বিয়েটা শেষ হলেই তাদেরটা দেবে। তোকে এসব ফালতু কথা কে বলেছে? ওরাই। ওরাই মানে? ঢংবাদ দিয়ে ঠিকভাবে সব বল, নয়তো একটা উষ্টা দিব। ওই দিন আমরা সবাই পিক তোলার পর মিম আপু আমাকে বলে, তোমার ভাইয়ের সাথে পিক তুলে নাও, বিয়ের পর কিন্তু আমি আর দিব না পিক তুলতে। আমি কথাটা বুঝতে পারি না, তাই বিষয়টা জানতে চাই। তাই বলে হৃদ ভাই আর মিম ডিম এর নাকি অনেক আগেই বিয়ে ঠিক, তাদের কিছুদিনের মধ্যে নাকি বিয়ে হবে। আর তুই ওর কথা বিশ্বাস করলি? না, প্রথমে করিনি। তাই মিম আপু তার আম্মুর কাছে যেয়ে বলে, আম্মু আমার না হৃদ ভাইয়ের সাথে বিয়ে হবে। তখন আন্টিও বলে যে হ্যাঁ তোদের বিয়ে হবে। তখনই বড় মা যাচ্ছিল, তা দেখে আন্টি বড় মাকে বলে, কিরে কথা দিয়েছিলি মনে আছে তো? বড় মাও বলে, কথা যখন দিয়েছি তা তো রাখবই, বলে চলে যায়। কথাটুকু বলে আস্থা কান্না করতে থাকে। আফরা বিরক্ত হয়, একরাশ বিরক্ত নিয়ে আফরা বলে, এই জন্য তোর মন খারাপ ছিল? তুই কি বোকা পাগল মেয়ে? খালামণি আর মিমাপু ওরা তো এমনিতেও একটু অন্যরকম। তাছাড়া মিমাপু ভাইয়ার জন্য পাগল এক কথায়, তাই যদি আবার কান্নাকাটি করে এজন্য হয়তো বলেছে। উনিও তো তার সাথে ঘেঁষে ঘেঁষে কথা বলছিল। বুদ্ধু, ভাইয়া হয়তো তোকে জ্বালানোর জন্য এমনটা করেছে। তোর কাছ থেকে যা যা শুনেছি, এতে তো যে কেউ বিশ্বাস করবে যে ভাইয়া তোকে অনেক ভালোবাসে। তুই এসব নিয়ে প্লিজ আর মন খারাপ করিস না। ছাদের এক কোণে মুখোমুখি দাঁড়িয়ে রিসান সাহেব ও হৃদ। ছেলের প্রতি সে বেশ বিরক্ত, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি সমস্যাটা কি তোমার? ছেলে কেন মেয়েটার হাতে এভাবে ব্যথা দিলে? তোমার মেয়ে ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করবে, সমস্যা নেই, আর আমি নিষেধ করলেই দোষ? এটাকে নিষেধ বলে না টর্চার বলে? যা ইচ্ছা বলে, আমার কি? নিজের হাতেও তো ব্যথা পেয়েছো তো। শোনো, নিজের জেদ এবার ছেড়ে দাও। এটা তোমার ক্ষণিকের মোহ, জেদ ছাড়লেই কেটে যাবে। আশার সাথে জেদ করে এমন করো না। ভালোবাসা ক্ষণিকের হয় না আব্বু, আমি ওকে ভালোবাসি, যে ভালোবাসার কোনো শেষ নেই, আমি ওকে সেই রকম ভালোবাসি আব্বু। অযথা বাচ্চামি করো না।
আমি বাচ্চা না, 28 বছর আমার। তাহলে তোমার বোঝা উচিত নিজের থেকে 10 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটার সাথে তোমার এমন ব্যবহার করা মোটেও শোভা পায় না। সে তোমার হাঁটুর বয়সী একটা মেয়ে। হৃদ কিছু না বলে চলে গেল সেখান থেকে। এখনই যে তার বাবা ধীরে ধীরে তার বয়স নিয়ে খোঁটা দিতে থাকবে তা বেশ বুঝতে পারছে, তাই তো সেখান থেকে চলে গেল কোনো কথা না বাড়িয়ে। রাতের প্রায় 1:30টা। কিছুক্ষণ আগে বাড়িতে এসেছে হৃদ, ম্যাঘ, নিহান আর আস্থা। আস্থার মুখ ফুলে আছে, বেশ কান্না করেছে তা বোঝা যাচ্ছে। মেয়েটার চোখ মুখ দেখে কান্না করবে নাই বা কেন? হৃদ কিছুক্ষণ আগে যা করেছে তা নিয়ে তো মেয়েটা বেশ চিন্তায় আছে। কেউ জানতে পারলে ঠিক কি হবে বুঝতে পারছে না। আবার এদিক দিয়ে হৃদ তাকে শাসিয়ে এনেছে কাউকে কিছু না বলতে। হৃদ তখন বাবার সাথে কথা বলে রাগে নিচের দিকে যাচ্ছে আস্থার কাছে। মেয়েটাকে বেশ কিছু কথা না শোনালে তার রাগ কমবে না। তখনই আফরার সাথেও দেখা হয়। আফরাও ভাইকে আস্থার মন খারাপের কারণগুলো বলে দেয়। হৃদের তখন যেন আরো বেশি রাগ হয়। একটা মেয়ে মানুষের কথায় কিভাবে তাকে ভুল বুঝে আবার তাকে ইগনোর করে, এর শাস্তি তো তাকে দিবে সে। এদিকে হৃদ নিচে আসার সময় রাফসান সাহেবকে কিছু কথা বলতে শুনেছে যা সে মেনে নিতে পারছে না। তাই আর 4-5 না ভেবে হৃদ, ম্যাঘ ও নিহানকে একটা সিদ্ধান্ত জানায়। প্রথমে তারা না করলেও হৃদের পাগলামিতে তারা রাজি হয়। ম্যাঘ আস্থাকে নিয়ে বের হয়। কাজে অফিসের সামনে দাঁড়ায় 4 জন। হৃদ আগে থেকে বের হয়ে সব ব্যবস্থা করে, কেননা এত রাতে কাজে পাওয়া বেশ কষ্টকর, তাই সে আগে সেই সব ঠিক করে রাখে। আস্থা প্রথমে রাজি হয় না, অনেক কান্নাকাটি করে। হৃদ তাকে অসম্ভব ধমক দেয়, পাশাপাশি বকা তো আছে, তবু রাজি হয় না আস্থা। কিন্তু একটা সময় রাজি হয়ে যায়। কি করবে সে? সেও তো লোকটাকে ভালোবাসে, সে ছোট্ট থেকে, তাই না চাইতেও রাজি হয়। এছাড়াও হৃদ তো তাকে বলেই দেয় রাজি না হলেও সমস্যা নেই, সে জোর করে বিয়ে করবে। ম্যাঘ হৃদের পক্ষ থেকে আর নিহান আস্থার পক্ষ থেকে স্বাক্ষর করে। কাজে অফিস থেকে 2 জন লোক স্বাক্ষর করে। বিয়ের পর ম্যাঘ হৃদকে বলে, আস্থার যা অবস্থা দেখছি মেয়েটা কিন্তু বেশ কষ্ট পেয়েছে। চিরস্থায়ী সুখের জন্য ক্ষণিকের কষ্ট সহ্য করতে ক্ষতি কি? সবাই জানলে কি হবে? এখন বলার প্রয়োজন নেই, সময় হোক, পরে না হয় জানানো যাবে। তখন যদি সবার ভয়েও না করে বিয়েটা? তুমি ওকে চিনোই না, ওই দেখবে সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে থাকবে। কথাটুকু বলে গাড়িতে গিয়ে বসে 2 জন। নিহান আর আস্থা আগে থেকে গাড়ির ভেতর ছিল। বাড়ি এসে দেখে সবাই ওদের খোঁজ করছে। সবাইকে উল্টাপাল্টা বুঝিয়ে যে যার রুমের দিকে পা বাড়ায়। যেহেতু হৃদের সাথে নিহান ম্যাগও ছিল, তাই রিসাল সাহেব আর কিছু বলে না। যখনই রুমে যাবে তখনই আস্থাকে আফরা বলে, আই মেহেদি দিয়ে দি, সবাই দিচ্ছে, রাইকা আপু রুমে সবাই, আই তাড়াতাড়ি। আমি দিব না, তোরাই দে। দেখ প্লিজ এমন করিস না আর। আচ্ছা যা, আমি ফ্রেশ হয়ে আসছি। রাইকা রুমে বসে সবাই মেহেদি দিচ্ছে আর হাসাহাসি করছে। ফারহান কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, সে সব নিয়ে সবাই কথা বলছে আর হাসছে। নুহা খাটের এক সাইডে শুয়ে আছে, এখন তার কিছুটা ভালো লাগছে। আফরা ওকে মেহেদি দিয়ে দিয়েছে। নুহা সব সময় রাইকা, নুহা বা আস্থা এই 3 জনের কাছেই মেহেদি দেয়, অন্য কারো হাত দিয়ে দেয় না। মিম 2 হাত ভরে মেহেদি দিচ্ছে মনে হয়। বিয়েটা ওরই। আফরা ওদের কাছে এসে জানায় যে আস্থাও আসছে না। মেঘামা জানিয়েছে কাল সকালে না হয় মেহেদি দিবে, এখন তার ভালো লাগছে না তাই সে ঘুমাবে। কথাটা বলে আবার নিচে যায়। নিহান সোফায় গায়ে এলিয়ে দিয়ে বসে আছে। বেচারা যে বেশ টায়ার্ড তা বোঝাই যাচ্ছে। বিয়ের সব তো সে আর হৃদই করেছে, তাই তাদের উপর দিয়ে সব গেছে। এসব ভেবে আফরা নিহানের সামনে গিয়ে দাঁড়ায়। নিহান তাকালেই বলে, কোথায় ছিলেন এতক্ষণ? দেখলাম না যে। একটু কাজ ছিল। কত ক্লান্ত লাগছে আপনাকে, কেন একা সব করছেন? চাচুদেরও তো হেল্প নিতে পারেন। তোর ভাই কেমন তা মনে হয় মনে নেই। আপনিও তো ভাইয়ার সাপোর্ট করেন। কারণ ও সঠিক ওনাদের বয়স হয়েছে, আমরা করতে পারবো যেটা, সেটা নিয়ে কেন তাদের বিরক্ত করব? বুঝলাম। হাফ ছেড়ে কথাটা বলল আফরা। নিহান এবার দাঁড়ায়। আফরার 2 হাত মুষ্টিবদ্ধ করে ধরল। বেশ নয় কণ্ঠে বলল, আরফা, আমি যদি কখনো কোনো ভুল কাজে সাহায্য করি তাও সবাইকে না জানিয়ে, এটা পরে জানতে পারবে কি রাগ করবে?
আপনি কোনো ভুল কাজে সাপোর্ট করবেন না আমি জানি। তবুও যদি এমন কিছু করি যেটা কেউ পছন্দ করলো না তখন আমি আপনার সাপোর্ট করব, চিন্তা করবেন না। কথাটা বলে মিষ্টি এক হাসি দিয়ে হাতটা ছাড়িয়ে উপরে মেহেদি দেওয়ার জন্য চলে যায়। আস্থা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে মেয়েটা আটকে ওঠে। রিদ তার খাটের উপর বসে আছে। লোকটা কি চায় তা নিয়ে চিন্তায় পড়ে যায় আস্থা, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না। রিদ বলে, কাছে আয়। কেন? আদর করব। কি সব বলছেন? বিয়ে করে বউ আমার আদর করব না? আশ্চর্য। আপনি কিন্তু কি? জান প্লিজ। কি জান? আমি ওই জান বলি নাই, এটা জান মানে বের হন রুম থেকে। এদিকে আয়, নয়তো যাব না। আস্থা জানে ছেলেটা তার কথা মতোই সব করবে, তাই বাধ্য হয়ে হৃদের কাছে গিয়ে দাঁড়ায়। হৃদ বসতে ইশারা করে, আস্থাও বসে তার পাশে। আস্থার এক হাত আলতো করে ধরে নিজের দিকে নিয়ে নেয়। প্যান্টের পকেট থেকে একটা মেহেদি বের করে ওর হাতে দিতে দিতে বলে, আমি ধরলি যত সব বাধা দিতে আসিস, কই শাকিলকে তো ঠিকই ধরতে দিস, তখনই কাপাকাপি বাধা দেওয়া কই যায়। আজাইরা কথা বলবেন না। কি আজাইরা? আমাকে তো ধরিস না, ওকে তো ঠিকই ধরতে এক পায়ে রাজি থাকিস। আপনি একমাত্র পুরুষ যাকে আমি নিজ থেকে ছুঁয়েছি হৃদ ভাই। তুই কিন্তু ভাগ্যবতী, তোর বর তোকে মেহেদি পরিয়ে দিচ্ছে। সত্যি কি তাই? তাই। সবাই জানতে পারলে কি হবে বুঝতে পারছেন? নিজেও বলছেন না, আমাকেও শাসিয়ে রেখেছেন। সময় হোক, তখন তোর কিছুই করতে বা বলতে হবে না। তুই শুধু আমাকে ভালোবাসবি, বাকি সব আমি সামনে নেব বউ। আস্থার চোখ মুখে লজ্জায় লাল হয়ে যায়। ভাবতে থাকে, লোকটার কি একটু লজ্জা নেই? সে কখন থেকে শুধু বউ বউ করছে, আমার বুঝি লজ্জা লাগে না নাকি? আস্থার ভাবনার মাঝে হৃদ দাঁড়ায়, বলে, তোর বৃষ্টি তো খুব প্রিয় তাই না? জি। কেন? এবার বৃষ্টি হলে একসাথে ভিজবো। কেন? কি কারণ আছে। কারণ? একগুচ্ছ কদম হাতে বৃষ্টিতে ভিজতে চাই তোর সাথে। হঠাৎ? এমনি ইচ্ছে হলো। ও যা, এই হাতে আমি দিয়ে দিয়েছি, ওই হাতে আফরাকে বলিস দিতে। হৃদ চলে যেতে আস্থাও যায় রাইকার রুমে। গিয়ে দেখে সবাই মেহেদি দিচ্ছে। আস্থাকে দেখে রাইকা বলে, তোর জন্যই অপেক্ষা করছিলাম, এত লেট কেন? এমনি আপু। পাশ থেকে আফরা বলে, মেহেদিকে দিয়ে দিল। আমি দিয়েছি, দেখলাম কেমন হয়। আচ্ছা আমি ওই হাতে দিয়ে দিই। আফরা আস্থাকে নিয়ে রুমের এক কোনায় বসে ফিস ফিস করে বলে, সত্যি করে বল, কে দিয়ে দিয়েছে? আমি। মিথ্যু। তুই দিলে বা হাতে দিতি, ডান হাতে না। এবার আস্থা দাঁত দিয়ে জিভ কাটে। ইস, খেয়ালই করেনি আফরা, তা দেখে হাসে, বলে, ভাই কিন্তু আমার রোমান্টিক হবু ভাবি। আফরার কথায় আস্থা কিছু বলে না, মাথা নিচু করে রাখে আর মনে মনে বলে, হবু না রে, আমি অলরেডি তোর ভাবি হয়ে গেছি। সকালবেলার পরিবেশটা সব সময় একটু ফ্রেশই লাগে। রাতের আধার কাটিয়ে পূর্ব দিক দিয়ে নতুন কিরণের উদয় হয়। নতুন করে সকলের জীবনে একটি দিন আসে। সে জীবনের সূচনা থেকে সমাপ্তি কারোরই জানা থাকে না, সম্পূর্ণটাই সকলের অজানা। তবুও মানুষ কত কিছু করে বেড়ায় এই অনির্দিষ্ট জীবনে। নিজের কাছের মানুষ, ভালোবাসার মানুষগুলো যখন ধোঁকা দেয়, তখন হয়তো মানুষের বেশি কষ্ট লাগে। তারা সেই ধোঁকাটা সহ্য করতে পারে না। অনেক সময় মানুষ সহ্য করতে না পেরে কত কিছুই করে ফেলে। আবার অনেক সময় ধোঁকাটাতে কেউ কেউ কষ্ট না পেয়ে বরং রাগ করে থাকে, যার জন্য অনেক বড় ক্ষতিও হয়ে যায়। কেননা নিজের রাগ কমাতে মানুষ ভালো মন্দ বিচার করে না, যখন যা মাথায় আসে তখন তাই করে ফেলে রাগের বশে। এই যে হৃদ আস্থাকে বিয়ে করেছে, এটা যদি বাড়ির কেউ জানে কি হবে তখন? কি হবে এই নিয়ে কি হৃদ ভাবছে? না, সে ভাবছে না। ভাবলে কি আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারতো? সকাল থেকে সে নিজের কাজ করে যাচ্ছে। কাল যে এত বড় এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে তার বিন্দু মাত্র আভাস তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। আর এদিকে সবাই জানতে পারলে কি হবে তা ভাবতে আস্থার অন্তরাত্মা কেঁপে উঠছে। সবাই জানার পর যদি তার বাবা বড় আব্বু অসুস্থ হয়ে যায় তখন, বা যদি বড় আব্বু মেনে না নেয়, তাদের যদি আলাদা করে দেয় তখন কি হবে?
এইসব ভাবনা ভাবতেই মেয়েটার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। সকালবেলা যখন বাইরে এসে দেখে হৃদ ভাবলে হীন ভাবে সে নিজের মতো কাজ করছে, এটা সেটা সবাইকেই করতে বলছে, তখন যেন আস্থার রাগ হলো। একটা মানুষ এমন কিভাবে হতে পারে তাই বুঝতে পারছে না আস্থা। বিয়ে বাড়িতে সকালবেলা সবার জন্য খিচুড়ি রান্না হবে, এটা যেন বিয়ে বাড়ির একটা ঐতিহ্য, আর তাই বাড়িতে হবে না সেটা তো হতে পারে না। তাই আজ চৌধুরী বাড়িতে সবার জন্য সকাল সকাল খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। সবাই পেট পুড়ে খিচুড়ি খাচ্ছে, দেখে মনে হচ্ছে জীবনেও কেউ খিচুড়ি খায়নি। এইসব খিচুড়ি টিচুড়ি এত মজা করে খাওয়ার কি আছে ভেবে পায় না নুহা। সে এক একজনের খাবার দেখছে আর মুখ ছিটকাচ্ছে। তাকে এমত অবস্থায় দেখে ম্যাঘ হেসে বলল, কি হয়েছে নুহা, তোমার এমন করছো কেন? সবাই খিচুড়ি কিভাবে এত মজা করে খায়, আমার তো তেমন ভালো লাগে না। সবার টেস্ট তো আর একটা, তাছাড়া বিয়ে বাড়িতে এটাই সকালের নাস্তা হয়। তোমার শরীরের কি অবস্থা? এখন ভালো আছি। টয়লেট বন্ধ হয়েছে তোমার? তুই এসব কি বলছো? আসতে বলে সবাই শুনলে কি ভাববে বলো তো? যা তাই ভাববে। ধুর, শরম করে না বুঝি আমার? ও হ্যাঁ। আচ্ছা আমাকে খেতে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা আসো, দিচ্ছি। নাস্তার পর্ব শেষ হতে সবাই মেতে উঠে আনন্দে। হলুদের দিন কেউই রং খেলেনি। আসলে বাড়িতে হলুদটা হবে তা হঠাৎই ঠিক হয়, তাই এক্সট্রা ঝামেলা করেনি ওই দিন। আজ বিয়ে, তাও রাতে, তাই আজকে রং খেলার আয়োজন করা হয়েছে। রং খেলবে আর সাদা জামা পরবে না তা কি হয়? না, হয় না। তাই সবাই সাদা রংটাই বেছে নিয়েছে পরার জন্য। রায়কাকে নিয়ে সবাই ছাদে উঠছে। সবাই আজ খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। এমনিতে মেয়েদের রেডি হতে বেশ সময় লাগে, তা তারা মানুক বা না মানুক এটা হবেই। তাই হৃদ আর নিহান্তও ভেবেছে যে ওরা রেডি হতে যেহেতু লেট হবে, তাই তারাও ভেবেছিল পরে রেডি হতে যাবে। কিন্তু ওদের দুজনকে অবাক করে দিল মেয়েরা। সবাই আজ খুব সুন্দর করে সেজেছে, তাও এত তাড়াতাড়ি। বাবা! অবাক কণ্ঠে নিহান হৃদকে বলে, কিরে, ওরা কেমনে এত তাড়াতাড়ি শেষ করলো সাজাসাজি? কি জানি, আজকে মনে হয় সূর্য অন্য দিক দিয়ে উঠছে। উঠবে তো কাল। কে যা করেছিস? চুপ থাক, বলছি না এই বিষয় নিয়ে বাগিতে কোনো কথা বলতে না। ভাই ভাই পাশে তাকিয়ে দেখে আফরা আসছে। এটা দেখে হৃদ বলে, ও এই ব্যাপার? মুখ বন্ধ কর ফাউল ছেলে। চল শার্টটা চেঞ্জ করে আসি। চলো। হৃদ আর নিহানও কিছুক্ষণের মধ্যে সাদা শার্ট পরে এসেছে। প্রথমে ভেবেছিল পাঞ্জাবি পরবে, কিন্তু পরে আর পরেনি, কেননা সুমি বেগম না করেছে। বলেছে, এইসব রং ঢং লাগিয়ে পাঞ্জাবি নষ্ট করার প্রয়োজন নেই। এই শার্ট পরে যাও। এমনিতেও ও শার্টটা একবার পরেছ, কিন্তু পাঞ্জাবিটা পরনি। আম্মু কি টিভি বন্ধ করো, এটা আজকের জন্যই কিনেছিলাম। কিনেছ, কিন্তু পরতে পারবে না। সুমি বেগমের এক প্রকার জোর করাতে শার্ট পরেছে। বাঙালি মায়েরা এমনই হয়, তারা কিছুই বুঝতে চায় না। শার্টটাও নষ্ট হবে সেদিকে খেয়াল নেই, কিন্তু পাঞ্জাবি নতুন আনা হয়েছে তাই এটা নষ্ট করা যাবে না। এটা কি কোনো কথা? ছাদে এসে দেখে অলরেডি সবাই রং মাখা শুরু করে দিয়েছে। চারিদিকে রং উঠছে, লাল, নীল, হলুদ, সব রং যেন বাতাসে খেলা করছে। সবাই সবাইকে দিতে ব্যস্ত, কিন্তু হৃদের চোখ আটকায় এক কোনায় দাঁড়িয়ে থাকা চিকন মেয়েটির দিকে। সাদা থ্রি পিস পরে, কানে ছোট ঝুমকা, লম্বা চুলগুলো ছাড়া, কোমর পর্যন্ত পরা চুল বাতাসে হালকা উঠছে। হাতে হলুদ রং নিয়ে দাঁড়িয়ে আছে এক কোনায়। কাউকে রং দিচ্ছেও না, আবার কাউকে তার গায়ে দিতেও দিচ্ছে না। কিঞ্চিত হৃদয় কুচকালো ক্ষণিকের জন্য, আবার কিছু ভেবে হালকা মুচকে হাসি দিয়ে আস্থার দিকে পা বাড়ালো। আস্থার দিকে যেতে যেতে সামনে পড়া একটা প্লেট থেকে লাল রংটা নিয়ে নিল দুই হাত ভরে। আস্থার সামনে এসে দাঁড়ালো হৃদ। এক দৃষ্টিতে তাকিয়ে আস্থা হৃদের দিকে মাথা তুলে তাকালো। আস্থার চোখে মুখে ব্যাকুলতা। প্রিয় মানুষটা তার সামনে এসে দাঁড়িয়েছে, তাদের দুজনের মধ্যেও সামান্য কিছুটা দূরত্ব। আস্থার হৃদ স্পন্দনের গতি যেন বেড়ে গেছে, নিজেই নিজের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছে। হৃদ আস্থার ভেতর চলতে থাকা অস্থিরতাটা বুঝতে পেরে কিছুটা হেসে দিল। এবার যেন আস্থার বেহুশ হওয়ার উপক্রম হলো। একটা মানুষ হাসলে বুঝি এত সুন্দর লাগে? ছেলেদের কেন এত সুন্দর হতে হবে যে সে হাসলে সামনে থাকা রমণীর সব উতাল পাথাল হয়ে যাবে?
দু হাতে লাল আবিরটা আলতো করে আস্থার দুই গালে লাগিয়ে দিল হৃদ। হৃদের স্পর্শ পেয়ে আস্থা এবার যেন হুঁশ ফিরে পেল। বড় বড় চোখ করে তাকাতে হৃদ তার আর একটু কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার বউটাকে একটু লালে রাঙিয়ে দিলাম। চারিদিকে রঙের মেলা, বাতাসে আজ বিভিন্ন রঙের দেখা মিলছে। এই রঙের সমাহার পেরিয়ে একটু উপরে আকাশের বুকে কিছুক্ষণ পরপর একটা কি দুটো পাখির দেখা মিলছে। তারা মনের সুখে গান গেয়ে বেড়াচ্ছে। তাদের কিচির মিচির গানগুলো কম বেশি সবাই শুনতে পাচ্ছে। সবাই একে অপরকে রং লাগাতে ব্যস্ত। দূর থেকে দেখা মিলল ছাদের এক কোণায় হৃদ আস্থাকে রঙে রাঙিয়ে দিচ্ছে। দুজনকে হঠাৎ বেশ সুন্দর লাগছে, যা দূর থেকে দাঁড়িয়ে সহ্য করতে পারছে না মিম। সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে নিজের হাত কচলাচ্ছে। মন তো তার চাচ্ছে দৌড়ে এসে আস্থার গালে পরপর দুটো কি তিনটে চড়াঘাত বসিয়ে দিতে, তাহলে যদি তার একটু ভালো লাগে। কিন্তু নিজের মনের মধ্যে পুষে রাখা ইচ্ছাটা পূরণ করতে না পারলেও সে এদের তো কাছাকাছি থাকতে দিতে পারে না। তাই মিম আশেপাশে তাকালো, দেখলো নুহা, আফরা ও রায়কা তিনজন মিলে একে অপরকে রং দিচ্ছে। তাই ওদের কাছে গিয়ে বলল, চলো না হৃদ ভাইয়াকে গিয়েও দেই, কেউই তো তাকে রং দিলাম না। কই ভাইয়া, চলো যাই। চলো চলো, নিহান ভাইয়াকেও তো দেওয়া হলো না, কই গেলে ওরা? ওই তো হৃদ ভাইয়া, চলো চলো। তিন বোনই ছুটে গেল হৃদের কাছে। আজ তার ভাইকে তো তারা রঙে ভরিয়ে দেবে। হৃদের হাতের স্পর্শে আস্থার হৃদস্পন্দনের গতি বেড়ে চলেছে। তার উপর লোকটা কথায় কথায় বউ বউ করছে। এমন করার কি কোনো মানে হয়? হয় না তো। তাহলে কেন এমন করছে? তার এমন কথাবার্তা যদি কেউ শুনে তাহলে কি অবস্থা হবে তার কি সে খেয়াল আছে? মনে তো হয় না আছে। থাকলে নিশ্চয় এমন করতো না। বাড়ির কেউ যদি এখন তাদের বিয়ের কথাটা জানে তাহলে যে বড়সড় এক ঝড় বয়ে যাবে তা তো সে জানে। তাহলে কেন এমনটা করছে তা ভেবেই পায় না আস্থা। আস্থাকে এমন চোখ বন্ধ করা কম্পিত অবস্থায় দেখে হৃদ আস্থাকে শীতল কণ্ঠে বলে, আমায় দেবে না বউ? আস্থা হৃদের কথায় চোখ তুলে তাকায়। ছেলেটা কিভাবে তার দিকে তাকিয়ে আছে। উফ, এমনটা করে তাকানোর কি আছে? জীবনেও কি দেখেনি নাকি? নাকি আজ আস্থার নতুন রূপ বের হয়েছে? আশ্চর্য। কি রে, দিবি না? হৃদ এবার একটু গম্ভীর ভাবে কথাটা বলল। তাই আস্থাও দেরি না করে কাপা কাপা হাতে হৃদের এক গালে হলুদ রংটা মাখিয়ে দিল। প্রিয়সীর স্পর্শ পেয়ে নিজের মধ্যেও এক ভালোবাসানুভূতি অনুভব করলো হৃদ। হঠাৎ হৃদকে কয়েকজন জাপটে ধরলো, বেশ ভড়কালো। পেছনে তাকিয়ে দেখে তার বোনেরা তাকে ধরে হাসছে। হৃদও নিজের বোনদের জড়িয়ে নিয়ে হাসতে থাকলো। পাশে থাকা রঙের থালা থেকে রং নিয়ে সবার মুখে একদমই ভূতের মতো মেখে দিল। ভাইয়া, এটা কি করলা? এভাবে কেউ দেয়? আস্থাকে তো সুন্দর করে দিলা। সহমত। নিজের বুদ্ধিতে তো কিছুই কখনো বলিস না, শুধু সহমতি পোষণ করতে পারবি। নুহার মাথায় গাঁটটা মেরে হৃদ কথাটা বলে। হৃদের কথা শেষ হতে কোথা থেকে যেন নিহানও এসে পেছন দিক দিয়ে হাত বাড়িয়ে হৃদের পুরো মুখে মাখিয়ে দেয় রং। নিহানকে দেখে কয়েক সেকেন্ড চুপ থেকে সেও নিহানের মুখ জুড়ে রং লাগিয়ে দেয়। এতে নিহান বলে উঠে, কি সমস্যা? এমন করলে কেন? ইস, পুরো মুখ ভরে দিয়েছ। দেখো, কিছুটা তো খেয়েও ফেলেছি। তোর খাওয়াই উচিত। হৃদের কথায় সবাই হেসে ফেলে। অতঃপর রায়কার দিকে এবার সবাই তাকালো। সবার তাকানো দেখে রায়কা কি বুঝলো কে জানে। সে এক দৌড় দিতে নিল, কিন্তু পুরোপুরি দিতে পারলো না। তার আগে রায়কার হাত ধরে ফেলে নিহান। শয়তানি হাসি দিয়ে বলে, কোথায় পালাবি? এই সব আয়োজন তোর জন্য, তাই পালানোর তো প্রশ্নই আসে না। কথাটা বলেই রায়কাকে রং লাগিয়ে দেয়। নিহানের সাথে সাথে বাকিরাও দেয়। এক পর্যায়ে সবাই সবাইকে রং লাগাতে থাকে, ছোটাছুটি করতে থাকে। হৃদের সামনে এসে মিম দাঁড়ায়। হৃদ তেমন কিছুই মনে করে না। সে মিমকে নিজের বোনের চোখে দেখে। সে হিসেবেই হৃদ মিমের গালে রং দিয়ে যেতে নেয়, কিন্তু সে যেতে পারে না। মিম হুট করে হৃদকে জাপটে জড়িয়ে ধরে। হৃদ থতমত খেয়ে যায়। মেয়েটার কি মাথায় সমস্যা নাকি? এমন কেন করছে? হৃদ মিমকে নিজের থেকে সরাতে সরাতে বলে, কি সমস্যা তোর? তুই কি করছিস? এমন করছিস কেন? ছাড় আমায়। না, আমি ছাড়বো না। কি ধরনের বেয়াদবি এটা? প্লিজ হৃদ ভাইয়া, প্লিজ। ছাড়। কি প্লিজ? সর।
হৃদ জোর করে মিমকে নিজের শরীর থেকে ছাড়িয়ে নেয়, কিছু বলতে যাবে তার আগেই দেখে মিমের ঠিক পেছনে আস্থা দাঁড়িয়ে আর তার সাথে আফরাও। হৃদ যে কি বলবে বুঝতে পারছে না। হৃদের সামনে দাঁড়িয়ে থাকা রমণীর চোখ দিয়ে অবিরত নোনা পানির ধারা বয়ে যাচ্ছে। মেয়েটা যে বড্ড বোকা, গাধি মার্কা বুদ্ধি নিয়ে আজগুবি কত কিছু ভাবে যে এখন শুরু করবে কে জানে। আস্থার চোখের পানিটা যেন হৃদের সহ্যই হচ্ছে না। সে তো চায় না তার বোকা বউটা যেন কখনো কান্না না করে। তাহলে এটা কি হলো? হৃদ কিছু বলার আগে কান্না করতে করতে নিচে চলে যায় আস্থা। আফরারও তার পেছন পেছন ছুটে যায়। আফরা যায় দেখে হৃদ একটা বড় করে শ্বাস ফেলে মিমের দিকে তাকায়। সজোরে একটা থাপ্পড় মেরে দেয় মিমের গালে। ধমক দিয়ে বলে, আর যদি কখনো আমার আশেপাশে তোকে দেখি তাহলে তোর কি করব তা কল্পনাও করতে পারবি না। আমার থেকে দূরে থাকবি, বুঝেছিস? কথাটা বলে হৃদ নিচে আসে। আস্থা রুমের দিকে যাবে তার আগে রিসান সাহেব হৃদকে ডাক দেয়। তোমাকে এমন লাগছে কেন হৃদ? কিছু হয়েছে? হৃদ নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, কই কিছু হয়নি তো। দেখো তো তোমার আম্মুর কি যেন লাগবে, একটু মই এনে দাও। জি যাচ্ছি। রিসান সাহেব যেতে নিলেই পেছন থেকে হৃদ ডাক দেয়, আব্বু। কিছু বলবে? জি। বলো। আব্বু। হেয়ালে না করে বলো কি বলবে। আব্বু, যদি কখনো আমি তোমার অবাধ্য হয়ে তোমার অনুমতি ছাড়া কিছু করে ফেলি তখন কি খুব বেশি কষ্ট পাবে? আমাকে কি ক্ষমা করবে? যদি আমি বুঝতে পারি যে তুমি ভালোর জন্যই আমার অবাধ্য হয়ে কিছু করেছো তাহলে পাবো না, ক্ষমা করতেও পারি। তবে প্রথমে শুনলে তো একটু খারাপ লাগবেই। ও কেন, কিছু কি করেছো? কি জানি। অসভ্য ছেলে, না জানলে এসব বলো কেন? কথাটা বলে রিসান সাহেব চলে যায়। তিনি যেতেই হৃদ মায়ের কাছে না গিয়ে আগে আস্থার রুমে যায়। দেখে আফরা তাকে কি বলে সান্ত্বনা দিচ্ছে আর মেয়েটা বসে বসে কান্নাই করছে। আফরা বারবার তাকে কান্না করতে না করছে। হৃদ রুমে ঢুকতেই আফরা ও আস্থা দুজনেই ওর দিকে তাকিয়ে থাকে। হৃদ শক্ত গলায় বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।